দর্শক, ফিরে এলাম জিটিভি সংলাপে। আমরা একটি সুখবর দিয়ে বিরতিতে গিয়েছিলাম যে সিলিকন ভ্যালির সিস্টার শহরটি হবে আমাদের শহর। কি অদ্ভুত, যে শহরকে আমরা বসবাসের অযোগ্য দ্বিতীয় শহর বলে অনেক সময় বদনাম করি, আমাদের বিদ্বজ্জনেরা করেন। তারা এইটুকু খবর রাখেন কিনা জানি না, বা তারা এই রাজনীতিবিহীন টকশো শুনছেন কিনা জানি না। শুনলে অন্তত পক্ষে এটি দয়া করে কোথাও বলবেন এমন আশা করতে পারি মাননীয় প্রতিমন্ত্রী। হ্যাঁ, যেটা বলছিলাম যে এখানে আমরা কিন্তু বাংলাদেশ বেশ কয়েকটা জায়গায় প্রযুক্তির ক্ষেত্রে আমরা সারা বিশ্বের মধ্যে নেতৃত্ব দিচ্ছি। যেরকম আমি বলি, যেরকম ধরেন মোবাইল ব্যাংকিং এ কিন্তু যে আনব্যাংকড পোর, মানে যে গ্রুপটা আসলে ব্যাংকের কথা চিন্তাও করতে পারতো না, লেনদেনের কথা চিন্তা করতে পারতো না, সবসময় আরেকজনের উপর নির্ভরশীল থাকতে হতো, সেই জনগোষ্ঠীকে কিন্তু আমরা ব্যাংকিং এ নিয়ে আসছি। এবং ব্যাংকিং এ নিয়ে আসার জন্য বাংলাদেশ ব্যাংক কিন্তু সবচেয়ে মূল নেতৃত্ব দিয়েছে, এবং সরকারের যে পলিসি সাপোর্ট, এটার ফলে কিন্তু আজকে প্রায় 2 কোটিরও বেশি মোবাইল গ্রাহক, তারা কিন্তু মোবাইল ব্যাংকিং এর সরাসরি সদস্য। তাদের মানে নিজস্ব ব্যাংকের আরো একটা বড় কাজ ছিল, যেটা একদম 10 টাকা অ্যাকাউন্ট খুলতে পারা, কল্পনাও করেননি একজন। সেই যে কৃষকদেরকে সুযোগ করে দেওয়া, এবং মোবাইল ব্যাংকিং এ বাংলাদেশ হচ্ছে এখন সারা বিশ্বের মধ্যে চ্যাম্পিয়ন, এবং বাংলাদেশকে ফলো করছে বিভিন্ন উন্নয়নশীল দেশগুলো। আরেকটি বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের পোস্ট অফিসগুলো 8,500 পোস্ট অফিস রয়েছে সারা বাংলাদেশে, 8,500, যেখানে চিঠিপত্র না চলার কারণে মোটামুটি পেছনে যাওয়ার কথা বলতে গেলে একেবারেই কিন্তু অনেক এগিয়ে এসেছেন। এখন পোস্ট অফিসগুলোর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন এটাকে ই পোস্ট অফিস বানানোর জন্য, এবং প্রত্যেকটি পোস্ট অফিস একটা করে ই সেন্টার হচ্ছে। প্রায় 450টির মতো পোস্ট অফিস ইতিমধ্যেই তাদের এই সকল ইন্টারনেট ভিত্তিক সেবাগুলো দিচ্ছে, এবং এটি 3,000 পোস্ট অফিসকে প্রথম পর্যায়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, এবং পর্যায়ক্রমে 8,500 পোস্ট অফিসকে কিন্তু এক একটি ই সেন্টার হিসেবে তৈরি করা হবে। আরেকটি জিনিস আমি বলতে চাই যে আমাদের বাংলাদেশের মোবাইল গ্রাহকের সংখ্যা কিন্তু 12 কোটি ছাড়িয়েছে গত মাসে। এখন 12 কোটি 3 লাখ মোবাইল সাবস্ক্রাইবার বাংলাদেশে। সারা বিশ্বের পরিসংখ্যান অনুসারে আমাদের অবস্থান হচ্ছে পঞ্চম, অর্থাৎ আমরা পঞ্চম অধিক সংখ্যক মোবাইল ব্যবহারকারী দেশ। যেই বাংলাদেশের ধরুন যে 62% সাক্ষরতার হার, সেই বাংলাদেশে 78% মানুষ মোবাইল ফোন ব্যবহার করে। তার মনে হচ্ছে যে যাদের সাক্ষরতার জ্ঞানটুকু নাই, তারাও কিন্তু মোবাইল ফোন, তারা তো ডিজিটটি দেখছেন, হয়তো এসএমএস কিন্তু তারা পড়ছেন, এবং এর মাধ্যমে কিন্তু তারা প্রযুক্তির সাথে তারা ফোন ব্যবহার করলে নাম্বারটি সেভ করছে, যেভাবেই করুন করছেন কিন্তু। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশে যেখানে 20 লাখ বা 30 লাখ ইন্টারনেট ব্যবহারকারী ছিল 2009 সালে, যখন আমাদের 1 MBPS ব্যান্ডউইথ কিনতে হতো 70,000 টাকা দিয়ে, মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতা এবং তার যুগোপযোগী নেতৃত্বের কারণে সেই মানে ইন্টারনেটের দাম কিন্তু কমে 5 দফায় এখন 1100 টাকায় আনা হয়েছে। অর্থাৎ আপনি চিন্তা করুন, এখন এই যে ব্যান্ডউইথের দাম বারে বারে কমিয়ে দেওয়া হয়েছে, এখন যেটা 1100 টাকা পার MBPS, যার ফলে সেই 20 লাখ ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 6 বছর পরে এসে বেড়ে দাঁড়িয়েছে 4,30,00,000 লাখ। অর্থাৎ আপনি চিন্তা করুন যে এখন কিন্তু ইন্টারনেট ব্যবহার করছে বাংলাদেশের 4,30,00,000 মানুষ। এবং আমরা খুব অল্প সময়ের মধ্যে একটা প্রকল্প হাতে নিয়েছি, যেটা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের নেতৃত্বে আমরা বাস্তবায়ন করছি, সেটা হচ্ছে বিডিরেন। এবং এই ইউজিসির নেতৃত্বে যে বিডিরেন প্রকল্পে 70টা ইউনিভার্সিটিতে, অর্থাৎ যারা বাংলাদেশকে ভবিষ্যৎ ডিজিটাল বাংলাদেশ গড়বে, সেই স্টুডেন্টদের জন্য, সেই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য আমরা মিনিমাম 1 GBps আমরা কানেক্টিভিটি দিয়ে আমরা 70টা। ধন্যবাদ। আমি জনাব আনিস চৌধুরী আপনার কাছে একটা জিনিস যেতে চাচ্ছি। আমরা যে যাত্রায় রয়েছি এই মুহূর্তে, বা যে পথ চলায় চলেছি, বা যে উড্ডয়নে রয়েছি বলতে পারি এই সেক্টরে, ধরুন 6 বছর পর যদি আমরা এই জায়গাটিতে থাকি, তাহলে আমরা আর 5 বছর পর কোথায় দাঁড়াবো গিয়ে, এবং এই দাঁড়ানোর ক্ষেত্রে এই ধারাবাহিকতাটির গুরুত্ব কতখানি? কারণ আমরা জানি একসময় কিন্তু আমরা সাবমেরিন কেবল নিয়ে নানা রকম ভাবে সংকটে পড়েছি। বিষয়টি নিয়ে এখন বললে বলা হবে রাজনৈতিক কথা, কিন্তু বাস্তবতা আমরা দেখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি এই ধারাবাহিকতা বা এই ধাবমানতা রাখতে পারি, আমরা আগামী 10 বছর পর কোথায় দাঁড়াবো? এটা বলা কঠিন। মানে আমরা এত দ্রুত যেখানে পৌঁছেছি, যেটা আসলে আমরা ভাবতে পারিনি। আমরা যখন ইউনিয়ন পরিষদ নিয়ে কাজ শুরু করি, আমাদের মনে হয়েছিল যে আসলে সকল ইউনিয়ন পরিষদে পৌঁছতে আমাদের অ্যাটলিস্ট 10 বছর লাগবে। কিন্তু আমরা কিন্তু 4 বছরের মাথায় ইউনিয়ন পরিষদে সকল ইউনিয়ন পরিষদ কভার করে ফেলতে পারছি। তো কাজেই আমি 10 বছরের যে প্রেডিকশন এখন দেব, আমার মনে হয় 5 বছর পরে সেটা আর সত্য থাকবে না। হয়তো বা 5 বছর পরে আমরা সেটাও কেমন হতে পারে, একটু আশাবাদী হই। আমি শিক্ষার ক্ষেত্রে একটু কথা বলি। আমরা শিক্ষা নিয়ে কথা বলিনি এখানে। শিক্ষার ক্ষেত্রে একটা বড় বিপ্লব ঘটে যাচ্ছে। আমাদের দেশের প্রায় 20,500 সেকেন্ডারি স্কুলে, মাধ্যমিক স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম বসে গেছে।
এবং সেখানে কি ঘটনা ঘটছে, এখন প্রায় 40 লক্ষ ছেলে মেয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম ব্যবহার করে কিন্তু এখন শিখছে। তার মানে হচ্ছে তারা দেখছে ইন্টারনেটের মাধ্যমে কোথায় কি হচ্ছে, তারা একটা ছবি দেখছে, তারা একটা ভিডিও দেখছে, তারা একটা অ্যানিমেশন দেখছে, যেখানে 3 বছর আগেও তারা একটা অস্পষ্ট টেক্সট বুকের দিকে তাকিয়ে থাকতো, সেটা মুখস্থ করার চেষ্টা করতো, সেটাই ছিল তাদের সবচেয়ে বড়। ফেসবুক এবং সেটি আমাদের মনে আছে যে বা আমাদের পরের প্রজন্মকে দেখেছি যে স্কুলে আমরা সিনিয়রদের পুরনো বইটি নিতাম, এক তারিখে বইয়ের স্বপ্ন কিন্তু দেখিনি তখন। জি, তো এখন তারা ইন্টারনেটের ভিডিও অ্যানিমেশন দেখে কিন্তু তারা শিখছে, এবং প্রায় 50,000 টিচার এখন একটি টিচার পোর্টালের অন্তর্ভুক্ত, এবং তারা নিজেরা কন্টেন্ট তৈরি করছেন। টিচারদের দক্ষতা, তাদের আত্মবিশ্বাস পড়ানোর ব্যাপারে তার উৎসাহ বেড়ে গেছে অনেক বেশি। তো যে আমরা একটা জরিপ করে দেখেছি যে টিচারদের এখন, টিচাররা যেভাবে পড়াচ্ছে এবং ছাত্রীরা যেভাবে শিখছে, এভাবে যদি কন্টিনিউ করি আরো 5 বছর বা 10 বছর পরে আমাদের দেশের ছেলেমেয়েরা কোথায় যে যাবে, এটা এখন ভাবতেই আসলে কষ্ট হবে। তারা যে এবং খুব ভালো করবে। আপনি সংযোগ করতে পারি, যেটা হচ্ছে যে আপনি সচিবালয় বা প্রশাসনিক দপ্তর মানে কিন্তু লাল ফিতা দৌরত্ব অথবা ফাইল আটকিয়ে জিম্মি করে রাখা সাধারণ মানুষকে, এই চিত্র কিন্তু পাল্টে গেছে বাংলাদেশে। উপায় নেই। গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তথ্য প্রযুক্তি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় একসাথে সারা বাংলাদেশে 18,132টা ট্যাব দিয়েছেন। সরকারি কর্মকর্তারা এখন ট্যাব হাতে নিয়ে অফিস করছেন। ন্যাশনাল ই সার্ভিস সিস্টেমটা এখন আমরা এটুআই বাস্তবায়ন করছে এবং আইসিটি ডিভিশন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সাপোর্ট করছে, এবং এইটার মাধ্যমে যেটা হচ্ছে এখন সরকারি কর্মকর্তারা কিন্তু অফিসে অথবা অফিসের বাইরে যেখানেই থাকুক সংযুক্ত থাকছেন। এটি সবচেয়ে জরুরি যেটি। ধন্যবাদ। আমি আপনার মাননীয় মন্ত্রী, আমি শামীম হাসান আপনার কাছে আসছি। আপনার চোখের সামনের বাংলাদেশটি কি দেখছেন যদি গতিধারায় এমন থাকে, আমরা যদি এমনই ধাবমান থাকি, যেটি জনাব আনির চৌধুরী বলছেন যে আমরা যা যা টার্গেট করছি তার অর্ধেক সময়ের কমে কিন্তু আমরা অর্জন করছি, তাহলে সেই বাংলাদেশটি কোথায় যাবে? বা যে শ্রম নির্ভর বাংলাদেশ, আমরা একটা সময় শ্রমবাজার নির্ভর বাংলাদেশ দেখেছি, আমরা হাপিত্যেসে তাকিয়ে দেখেছি মালয়েশিয়ার দিকে বা অন্যান্য দেশের দিকে আমাদের শ্রমজীবীরা নেবেন। আমরা কিন্তু স্বপ্ন দেখতে চাই একসময় তাদেরকে আমরা মেধা দেব, শ্রম নয়। অবশ্যই তারা আমাদের মেধা নেবেন। সেখানে কতদিনে পৌঁছবো? আগামী 15 বছরের বাংলাদেশটা কেমন হবে যদি বলেন, এবং এই গতিতে যদি আমরা এগোতে পারি, তো বাংলাদেশ হবে আইসিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে একটা অন্যতম হাব। পৃথিবীর সেরা ইউনিভার্সিটি বাংলাদেশে তৈরি হবে। আজকে যেমন বাংলাদেশ থেকে হার্ভার্ড, স্ট্যানফোর্ডে পড়তে যাচ্ছে, ভবিষ্যতে আমরা দেখবো বাংলাদেশে আমাদের হাইটেক পার্কে যে আইটি ইউনিভার্সিটি হবে, সেখানে বিদেশ থেকে মানুষজন পড়তে আসবে। বাংলাদেশ কিন্তু এখন ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন হিসেবে জাপান, চায়না অনেকের কাছে অলরেডি আকর্ষণীয়, এবং বাংলাদেশ আইটি ইনভেস্টমেন্টে বিশ্বের শ্রেষ্ঠ ডেস্টিনেশন হবে। ফ্রিল্যান্স আউটসোর্সিং এর প্রথম 3টা দেশ মধ্যে আছে বাংলাদেশ, সেটা তারা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এবং আগামী 15 বছরে 15 থেকে 20টা বিলিয়ন ডলার কোম্পানি বাংলাদেশ থেকে হবে। এবং এখন দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ইউনিলিভারের সিইওরা বাংলাদেশিরা হচ্ছে। আগামী 15 বছর পরে আমরা দেখবো সি লেভেল এক্সিকিউটিভ হবে বাংলাদেশি, মাইক্রোসফট, গুগল এবং ফেসবুকের। এবং সিলিকন ভ্যালির সাথে আমরা যেভাবে পার্টনারশিপ এবং তাদেরকে একটা ভার্চুয়ালি আমরা তাদের পাশাপাশি চলে আসছি, আগামী 15 বছরে সিলিকন ভ্যালি ইসরায়েলের মতো একটা ইনোভেশন হাব হবে হচ্ছে গিয়ে বাংলাদেশ, এবং আমরা সেইটাই আমাদের বিশ্বাস। আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই এখানে। একটা তো ইন্ডাস্ট্রি এবং মেধা বিক্রি করার বিষয়টা আমরা বললাম, কিন্তু আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা যদি ভারতের দিকে তাকাই, পার্শ্ববর্তী ভারত, সেখানেও কিন্তু আইটির একটা রেভলিউশন হয়েছে, কিন্তু ওখানেও অনেক পকেটস অফ ডার্কনেস আছে। আপনি যদি ভারতের শিক্ষা ব্যবস্থা দেখেন, ভারতের স্বাস্থ্য ব্যবস্থা দেখেন, অনেক এই পুরো ভূমিখণ্ড জুড়ে এক গতিধারায় তারা যায়নি। জি, আমরা কিন্তু সেটা চেষ্টা করছি। আমাদের ইউনিয়ন পরিষদ থেকে যে যাত্রা শুরু, সেটা কিন্তু সবাইকে নিয়ে এগোনো। তো বিহার আর রাজস্থানের দূরত্বটি নেই, বা দিল্লি বিহারের দূরত্বটি নেই। সেটা ডিজিটাল বাংলাদেশ যখন বাস্তবায়িত হবে, যখন আমরা চোখের সামনে দেখতে পারবো 2025 সালে অথবা 2027 সালে বা 2030 সালে, 21 সাল পার হয়ে আমরা কিন্তু দেখবো যে দেশের সবাই এগিয়ে যাচ্ছে। শুধু যে আইটি ইন্ডাস্ট্রি গড়ে উঠবে এবং সেখানে হয়তো দেখা যাবে যে 10 লক্ষ ছেলে মেয়ে কাজ করছে, কিন্তু সারা দেশের যে কোটি কোটি সামষ্টিক উন্নয়নটা হবে, সেটা আমরা দেখতে পাচ্ছি। সাথে যদি অ্যাড করি, আমাদের 3 কোটি ছেলেমেয়েরা কিন্তু প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এডুকেশন সিস্টেমে আছে, এবং যেখানে আমাদের পার ক্যাপিটা ইনকাম ইয়ারলি কত এখন $1200 মতো, কিন্তু এই স্টুডেন্টরা বিজনেস প্রসেস আউটসোর্সিং, আইটি সেক্টরে বা অন্যান্য কাজ করে মাসে $2000-3000 করে ইনকাম করছে। তো আমাদের এটা কিন্তু গ্রস ন্যাশনাল ইনকামে গ্লোবালি এটাকেই তারা প্রায় 50% to 100% করে ফেলতে পারবে, এবং সেখানে আসলে আইটি ছাড়া বা বিপিও ছাড়া অন্য কোনো ওয়েতে এত দ্রুত গতিতে করা সম্ভব নয়।
ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আশাবাদের কথা শুনলাম এবং একটু সাহস নিতে চাই। আমরা এত বড় একটি মেলা যখন হতে যাচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড, তখন কিন্তু আমরা দেখছি যে শহরটিকে আমরা আরেকটি সিলিকন ভ্যালি হওয়ার স্বপ্ন দেখছি না, শুধু বাস্তবতার সামনে দাঁড়িয়ে সেই শহরে মানুষ পুড়িয়ে মারা হয়। বিষয়টি রাজনৈতিক বলা হয়, কিন্তু সহিংসতার রাজনীতি কতটুকু সম্পর্কিত এই প্যানেলে আলোচনা করতে চাই না। আমরা সামনের স্বপ্ন দেখব, কিন্তু প্রশ্নটি হচ্ছে আমাদের এই মেলার ক্ষেত্রে আমাদের নিরাপত্তাটি কেমন থাকবে। আমি বলতে চাই যে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের 21শে বইমেলা শুরু হয়েছে এবং এটা ভাষা শহীদের মাস। আমাদের এই 21 আমাদেরকে শিক্ষা দিয়েছে অন্যায়ের কাছে মাথা নত না করতে। তো আমি দৃঢ়তার সাথে বলতে চাই যে যারা সারা বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য, যারা সারা বাংলাদেশকে আগুনে পুড়িয়ে সাধারণ মানুষকে হত্যা করে, সাধারণ মানুষকে জিম্মি করে এদেশের উন্নয়নকে স্তব্ধ করতে চায়, তাদের উদ্দেশ্যে আমাদের পরিষ্কার ঘোষণা, আমরা কোনোভাবেই তাদের কাছে পরাজয় স্বীকার করব না। বিশ্বের ইতিহাসে কখনো কোনো জাতি সন্ত্রাসের কাছে কখনো পরাজয় বরণ করেনি। আর আমরা এই 21-এর চেতনায় জাগ্রত হয়ে আমাদের তরুণ প্রজন্ম যেভাবে বেরিয়ে এসছে, এবং আমি প্রথমে 1 ফেব্রুয়ারিতেও গিয়েছি, আমি আজকেও গিয়েছিলাম, আপনিও ছিলেন, আমাদের মাহবুবুল হক শাকিল ভাইয়ের খেরো খাতার পাতায় থেকে যে বইটি, কবিতার বই উন্মোচন করলাম, যেখানে হাজার হাজার তরুণ তরুণীর প্রাণের মেলা ঘটেছে। এবং আমি বিশ্বাস করি যে আমাদের ডিজিটাল মেলা, যে ডিজিটাল প্রযুক্তি মেলা 2015 9 থেকে 12 ফেব্রুয়ারি, সেখানে 4 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা থাকবে, যেন মেলা প্রাঙ্গণে কোনো ধরনের বিশৃঙ্খলা অথবা কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম তারা করতে না পারে। এবং আমি সুস্পষ্টভাবে বলতে চাই যে আমাদের যে প্রযুক্তি নির্ভর, মেধা নির্ভর বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন, সেটি আমাদের তরুণ প্রজন্মরা তৈরি হয়ে গেছে সেই ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য যোগ্য যোদ্ধা হিসেবে। এবং গত 11ই নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ঘোষণা করেছেন আমাদের তরুণ প্রজন্মদেরকে ডিজিটাল সন্তান হিসেবে। এবং আমি আহ্বান জানাতে চাই আমাদের দেশের এই ডিজিটাল সন্তানদেরকে, যারা আমাদের তরুণ প্রজন্ম ভবিষ্যৎ বাংলাদেশকে মেধা নির্ভর বাংলাদেশ গড়বে, তারা সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবে, প্রতিবাদ মুখর হবে এবং ডিজিটাল ওয়ার্ল্ড 2015 সারা বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরার যে আমাদের প্ল্যাটফর্ম, সেটাকে সফলভাবে তারা প্রাণের একটা মেলায় পরিণত হবে। আনির চৌধুরী, আপনার কাছে আবারও আসছি। ধরুন আমরা আরেকটি পরিসংখ্যান আমরা যখন চা খেতে খেতে আলাপ করছেন, যেটি বললাম শুরুতে, ইন্টারনেট নির্ভর পেশাজীবীর সংখ্যা এখন 7 লক্ষ। হ্যাঁ, এবং এই সংখ্যাটি আপনি যে পরিসংখ্যানগুলো এর আগে দিলেন, যেমন আমাদের যে উড্ডয়ন গতির কথা বললেন, এটি সামনে কোন জায়গায় যাবে মনে হচ্ছে? এখন ইন্টারনেট নির্ভর কাজ যারা করছে তারা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটস বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু গত 3-4 বছরে একটা ট্রেন্ড আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, প্রচুর ফ্রিল্যান্সার, আমাদের দেশের প্রায় 4 লক্ষ ফ্রিল্যান্সার এখন রেজিস্টার্ড ইন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। ওডেস্ক এবং ইল্যান্সে 4 লক্ষের মতো ছেলে মেয়ে এখন কাজ করছে। 7 লক্ষ অলরেডি শ্রম দিচ্ছে। তো আমরা যেটা দেখছি যে আমরা প্রতিটি ইউনিয়ন পরিষদে একটি করে বিপিও সেন্টারের কথা চিন্তা করছি, বিজনেস প্রসেস আউটসোর্সিং সেন্টার। এখানে কিন্তু স্কুল কলেজের ছেলেরাও, বা যারা হয়তো ক্লাস 8 পাস করেছে বা ক্লাস 10 পাস করেছে, যারা জানেন তারা কাজ করতে পারবে, তারা কাজ করতে পারবে, এবং কাজ তাদের শিখতে আইটি পারবেন। তারা শিখতে পারবে। আইটি দক্ষতা, কিছুটা দক্ষতা থাকলেই তারা কিন্তু কাজ করতে পারে। আমরা দেখেছি যে আইটি দক্ষতা শুধু প্রোগ্রামিং এর জন্য না, সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য না, আমরা দেখছি ডিজাইন করার জন্য, গ্রাফিক ডিজাইন, যে ছবি আঁকতে পারে সে কিন্তু খাতা কলমে ছবি না এঁকে অ্যাকাউন্টিং, তারা কম্পিউটারে ছবি দিচ্ছে। যারা কলাম লিখতে পারে, আমরা দেখেছি যে অনেকে পত্রিকার জন্য কলাম লিখছে অন্য দেশের জন্য। রাইট। যারা ট্রান্সলেশন করতে পারে, যারা যার যে কাজ সেটা তারা কম্পিউটার দিয়ে করবে এবং সেটা বিশ্বের বাজারের জন্য করবে। তা আমরা এখন 7 লক্ষ বলছি এবং এই নাম্বারটা খুব দ্রুত বাড়বে বলে আমাদের ধারণা। ধন্যবাদ। শামীম আহসান, আপনার কাছে একটি প্রশ্ন আছে, যে আমাদের দেশে যদি বা অন্যান্য সেক্টরেও দেখে থাকি যে এই ধরনের উদ্যোগগুলো হয় সরকারি ভাবে নেওয়া হয় বা বেসরকারি ভাবে নেওয়া হয়, কিন্তু এই যে সমন্বয়টি, এই সমন্বয়টির কারণ কি, বা এই সমন্বয়টির সমাপ্তির পথটি কেমন হয় মনে হয় আপনার? সমন্বয়ের আসলে সমাপ্তি নাই। এটা সমাপ্তি বলতে একটু করে একটা এন্ড পার হয়, একটা এন্ডে যায়, সমাপ্তি মানে শেষ হওয়া নয়, জি, নতুন প্রান্ত শুরু করার সমাপ্তি। শুরু করা। আমরা মনে করি যে মানে এই যে মডেলটা তৈরি হয়েছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের, সেটা অন্যান্য মন্ত্রণালয় এবং অন্যান্য দেশের জন্য একটা অনুকরণীয় মডেল। কারণ সরকার
একদিক থেকে পলিসি সাপোর্ট গুলা দেবে এবং বিজনেসকে একটা এনেবলিং এনভায়রনমেন্ট তৈরি করে দিবে, যেখানে লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে বেসরকারি খাত কাজ করতে পারবে। তো আসলে এত উন্নতি যে সম্ভব হয়েছে এটার কারণটা কিন্তু আসলে সরকার এবং বেসরকারি খাত একসাথে কাজ করতে পারছে দেখে। সাধারণত কি হয় যে আমরা সবসময় সারাক্ষণ বেসরকারি খাত বলছে সরকার সমালোচনা, সরকার কাছে দাবি নিয়ে আসছি, এই চাই এই চাই, নিজেরা টেবিলে বসে এক ধরনের দাম দস্তুর করা, এবং সরকার অন্যদিকে বলতে থাকে যে প্রাইভেট সেক্টর কিছু করতে পারছে না, আমরা এত দিচ্ছি কিন্তু কিছু পাচ্ছি না। আমরা আসলে ওই দিকে না গিয়ে আমরা বরঞ্চ সরকারের কাছে দাবি না করে আমরা পাশে এসে দাঁড়িয়েছি যে আমরা একসাথে কাজ করতে চাই। সরকারও একইভাবে আমাদেরকে প্রাইভেট সেক্টরকে গ্রহণ করে নিয়েছে এবং তারা তাদেরকে সাথে রেখে কাজ করছে। মাননীয় প্রতিমন্ত্রী, আমি একটা বিষয় বলতে চাই, এখানে যে বলা হচ্ছে দক্ষ জনশক্তি কিভাবে তৈরি করব আমরা, এই যে এই সফটওয়্যার ইন্ডাস্ট্রি বলুন, আইটি ইন্ডাস্ট্রি বলুন, তার জন্য তো আমাদের প্রয়োজন হচ্ছে প্রশিক্ষিত দক্ষ জনগোষ্ঠী। শুধুমাত্র কিন্তু একজন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তার মানে কিন্তু সেই ইন্ডাস্ট্রির জন্য তৈরি না। এই বিষয়টি উপলব্ধি করার পরেই কিন্তু আমরা লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, গভর্নেন্স অ্যান্ড এমপ্লয়মেন্ট এই নামে একটি প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, যেখানে আমরা গত 31শে জানুয়ারি আমরা এটা উদ্বোধন করেছি এবং বিশ্বের অত্যন্ত নামকরা একটি কনসাল্টিং ফার্ম আর্নস্ট অ্যান্ড ইয়াং তারা এই কাজটি পেয়েছে এবং সারা বাংলাদেশে আমরা 34,000 দক্ষ জনশক্তি তৈরি করব। ইতিমধ্যে যেটা আনির ভাই এবং শামীম ভাই বলেছেন যে সবাই কিন্তু অ্যাচিভার্স না, এর মধ্যে কিন্তু এভারেজ কিছু কোয়ালিটি আছে যারা এখন ফ্রিল্যান্সিং করছে, এর মধ্যে আবার কিছু মিড লেভেল ম্যানেজমেন্টের কিছু সুযোগ আছে এবং কিছু আছে উঁচু পর্যায়ের যারা আর কি যারা লিড করবে ওই ইন্ডাস্ট্রিকে। তো এর জন্য আমরা 3টা স্তরে ট্রেনিং প্রোগ্রাম শুরু করেছি। আমরা 10,000 ফাউন্ডেশন কোর্স করাবো, 20,000 মিড লেভেল ট্রেনিং করাবো এবং 4,000 আমরা করাবো ফাস্ট ট্র্যাক ফিউচার লিডার তৈরি করব। এবং এটি 3 মাস 6 মাস মেয়াদী একটি প্রশিক্ষণ হচ্ছে, যার মধ্য দিয়ে আগামী 3 বছরে 34,000 আমরা দক্ষ আইটি গ্র্যাজুয়েটদেরকে আমরা টপ আপ করব। ধন্যবাদ। এবং পাশাপাশি ফ্রিল্যান্সারদের জন্য 55,000 ফ্রিল্যান্সার আমরা তৈরি করব, একেবারে ইউনিয়ন থেকে শহর পর্যন্ত, যারা সহজেই খুব সৎভাবেই বাংলাদেশে বসে বিদেশি মুদ্রা আয় করবে। শেষ 3 মিনিটে আছি, সুতরাং 1 মিনিটে একটু কম প্রত্যেকে। স্বামী অলরেডি বলেছে যে সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানের ভেতরে একটা মেলবন্ধন যে হতে যাচ্ছে। আমি বলবো যে ডিজিটাল ওয়ার্ল্ড 2015-র এটি একটি বিশেষ দিক। আমার স্বামীর কথা শুনে আমার মনে হচ্ছিল একটি আফ্রিকান প্রবাদের কথা, যদি দ্রুত যেতে চাও একা চলো, যদি অনেক দূর যেতে চাও একসাথে চলো। আমার মনে হচ্ছে যে সেই প্রবাদের মতো আমরা আসলে একসাথে চলার যে অনেক দূর যেতে চাই, আমরা ডিজিটাল বাংলাদেশ দেখতে চাই, আমরা মধ্য আয়ের দেশ হতে চাই 2021 সালের ভেতরে, আমরা উন্নত দেশ হতে চাই 2041 সালের ভেতরে। সেজন্য একসাথে যেতে হবে আমাদের। খুব সংক্ষেপে, ডিজিটাল ওয়ার্ল্ড 2015 9 থেকে 12 64 জেলা থেকে 4,500 ইউনিয়ন থেকে ছেলেমেয়েরা আসছে, 5 লক্ষের বেশি মানুষের সমাগম হবে। সো দেখা হবে ডিজিটাল ওয়ার্ল্ডে। মাননীয় প্রতিমন্ত্রী। জি, আমি বলবো যে আমাদের বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সরকারের সবাইকে নিয়ে একসাথে চলা। আমরা সেই কাজটি করছি। আইসিটি ডিভিশন, আমাদের এডুকেশন ইনস্টিটিউশন এবং ইন্ডাস্ট্রিকে আমরা একটা সেতুবন্ধন রচনা করছি এবং সারা বিশ্বের সাথে বাংলাদেশের সেতুবন্ধন রচিত হবে আগামী 9 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত ডিজিটাল ওয়ার্ল্ডে বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে। সবাই চলে আসুন, শিশু, কিশোর, নবীন, প্রবীণ সবাই মিলে আসুন। ডিজিটাল বাংলাদেশ, ফিউচার ইজ হিয়ার। আমাদের ভবিষ্যৎকে আমরা গড়ার জন্য আসুন সবাই 9 থেকে 12 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব আনির চৌধুরী, ধন্যবাদ শামীম আহসান, ধন্যবাদ জুনায়েদ আহমেদ পলক। দর্শক, আজকের আলোচনা এই পর্যন্তই। আমরা যেটি দিয়ে শুরু করেছিলাম যে আমরা আশাবাদী হয় শুধু না, আশার মধ্যে দিয়ে পথ চলার স্বস্তিটি কিন্তু আলাদা এবং অনেক বিষয় এখানে আলাপ হলো। আমি আমার সীমাবদ্ধতা স্বীকার করি যে প্রতিদিন আপনাদের সাথে কথা বলার পরে আমি নিজে অজ্ঞ ছিলাম বিষয়গুলোতে এবং জানার পরে মনে হয় যে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশটি কিন্তু খুব দূরে নয়, যে খুব বেশি উঁচু করে ঘাড় উঁচু করে দেখতে হবে। আমরা সামনে তাকালেই কাঙ্ক্ষিত বাংলাদেশ দেখি এবং সেই বাংলাদেশের গতিধারাটি অব্যাহত রাখাই সেই বাংলাদেশে পৌঁছানোর একমাত্র পথ। শুভরাত্রি।